সংস্কারের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক বিকেলে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা। আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ 11, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি 2 শিশুসহ অন্তত 5 জনের অবস্থা গুরুতর। আন্দোলনে আহত 4 জনের চোখে বিনামূল্যে কর্নিয়া প্রতিস্থাপন, অপেক্ষায় আরও 40, অনেকেই ভুগছেন মানসিক অস্থিরতায়। গরমের চাহিদা মেটাতে দ্রুতই বাংলাদেশে পুরোদমে বিদ্যুৎ দেবে আদানি, তবে কর সুবিধাও ছাড়ের অনুরোধ প্রত্যাখ্যান। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজনে আপনাদের সাথে থাকবো আমি তানজিম শাফিন। জাতীয় নির্বাচনের আগে সংস্কার বিষয়ে একমত হতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের ধারাবাহিক বৈঠক শুরু হচ্ছে আজ থেকে। বিকেলে প্রথম সভায় সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল 3টায় ফরেন সার্ভিস একাডেমিতে সভায় অংশ নেবে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল। সভায় যোগ দিতে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির 7 সদস্যের প্রতিনিধি দল এবং মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে জামায়াতের 5 সদস্যের প্রতিনিধি দল অংশ নেবেন। আজ প্রথম বৈঠক হচ্ছে, পরবর্তীতে ধারাবাহিকভাবে আলোচনা ও বৈঠক করবে 6 মাস মেয়াদী এই কমিশন। প্রধান উপদেষ্টার নেতৃত্বে কমিশনের অন্য সদস্যরা হলেন প্রধান 6টি সংস্কার কমিশনের চেয়ারম্যান। এই কমিশন নির্বাচনকে সামনে রেখে পুলিশ, জনপ্রশাসন, নির্বাচন ব্যবস্থা সহ বিভিন্ন সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর সুপারিশ গ্রহণে ঐকমত্য তৈরিতে আলোচনা করবে রাজনৈতিক দল ও শক্তিগুলোর সঙ্গে। সাভারের আশুলিয়া গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ দগ্ধ হয়েছেন 11 জন। এদের মধ্যে অন্তত 5 জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার রাতে আশুলিয়ার গোমাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় আমজাদ ব্যাপারীর বাড়ির 2 তলায় ভাড়া থাকতেন সুমন। শবে বরাতের রাতে সুমনের ভাই পরিবার নিয়ে ওই বাড়িতে বেড়াতে এলে পিঠা বানানোর সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে শিশু ও নারীসহ 2 পরিবারের মোট 11 জন দগ্ধ হন। পরে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠিয়েছেন। এ বিষয়ে আরও জানাতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ। জাবেদ, জানাবেন শিশুসহ যারা আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হয়েছেন তাদের সম্পর্কে চিকিৎসকরা কি জানাচ্ছেন? শাপিন, যেমনটি বলছিলেন, এই অগ্নিদগ্ধের যে ঘটনা সেটি গতকাল রাতের আশুলিয়া গোমাইল এলাকায় আমজাদ ব্যাপারীর একটি আবাসিক ভবনে ঘটনাটি ঘটেছে। মূলত শবে বরাতকে কেন্দ্র করে এক আত্মীয়ের বাসায় 2 মামাতো বোনের পরিবার মূলত সে বাসায় বেড়াতে যান এবং দাওয়াতে তারা নিমন্ত্রণ পান। সেই নিমন্ত্রণের জন্য তাদের যে মামি রয়েছে, ছোট মামি, সেই ছোট মামি তাদের জন্য পিঠার আয়োজন করে। সেই পিঠা তৈরি করতে যাওয়ার সময়, তৈরি করার সময়কালে মূলত সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাটি ঘটে। মূলত সেই ঘটনায় 11 থেকে 12 জন পরিবারের 3 পরিবারের 12 জন সদস্য, 11 থেকে 12 জন সদস্য তখন অগ্নিদগ্ধ হয়। তাদেরকে আশুলিয়া একটি হসপিটালে প্রাথমিক চিকিৎসা শেষে এরপর তাদের অবস্থা যখন খারাপের দিকে যাচ্ছিল তখন তাদেরকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। আমরা চিকিৎসকের বরাত দিয়ে জানতে পেরেছি যে 4 থেকে 5 জন যে রোগী তাদের অবস্থা কিছুটা আশঙ্কাজনক। কেন নয়, তাদের শরীরের 80 থেকে 90% কোনো রোগীর 95% পর্যন্ত শরীরে বার্ন হয়েছে, যে কারণে তাদেরকে আইসিইউ সাপোর্ট দেওয়া হয়েছে। এর মধ্যে 2 জন রোগীকে সিসিইউ সাপোর্ট দেওয়া হয়েছে, অর্থাৎ করোনারি কেয়ার ইউনিটে নেওয়া হয়েছে। আমরা সকালে আসার সময় দেখেছি সেই রোগীকে 5 তলায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক
প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের 5 তলায় যে আইসিইউ রয়েছে সেখানে তাদেরকে নেওয়া হয়েছে। স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল। স্বজনরা মূলত জানিয়েছে শবে বরাতকে কেন্দ্র করে 3 পরিবার একটি নিমন্ত্রণে এক জায়গায় জড়ো হন, সেই আমজাদ ব্যাপারীর বাসভবনে। সেখানেই মূলত এই ঘটনা। চিকিৎসা যে সেবা সেটি নিয়ে স্বজনদের মধ্যে উদ্বেগ রয়েছে। তারা বলছেন যে পর্যাপ্ত পরিমাণ যে আবাসিক সার্জন থাকার কথা, যে চিকিৎসক থাকার কথা, সেই চিকিৎসক এই জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখন নেই। চিকিৎসা নিয়ে কিন্তু তাদের মধ্যে একটি উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। তবে আমরা যখন আপনার সঙ্গে যুক্ত ঠিক সেই সময় একজন চিকিৎসক এসেছেন, হয়তো তিনি সেই রুগীদের সার্বিক বিষয়টি কিছুক্ষণ পরে গণমাধ্যমের কাছে খোলাসা করবেন। তো এই ছিল জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে। শাফিন। সাভারের আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ 11 জন চিকিৎসা নিচ্ছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সেখান থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জাবেদ আব্দুল্লাহ। জুলাই আন্দোলনে মুমূর্ষ অচেনা যুবককে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ পারভিন অবশেষে আলো ফিরে পেলেন চোখে। তার চোখে সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে কর্নিয়া। তবে যাত্রাবাড়ির 18 জুলাইয়ের ভয়াল স্মৃতি তাকে এখনো পুড়িয়ে মারছে প্রতিনিয়ত। 6 মাসে জাতীয় চক্ষু বিজ্ঞান ও ভিশন আই হাসপাতালে 4 জনের চোখে বিনামূল্যে কর্নিয়া প্রতিস্থাপন করা হলেও অপেক্ষমান রয়েছেন আরও 40 জন। এদিকে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের তথ্য বলছে চোখে আঘাতপ্রাপ্তদের প্রায় 70%ই ভুগছেন মানসিক অস্থিরতায়। মুজাহিদ শুভর বিশেষ প্রতিবেদন। ভয়ঙ্কর 24-এর 18 জুলাই যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ নিহতদের রক্তাক্ত স্তূপের মধ্যে আটকে পড়া মুমূর্ষের হাতের ইশারায় ছুটে গিয়েছিলেন নারী শ্রমিক পারভিন। তাকে টেনে বের করতেই আবারও পুলিশের গুলি। বুকের ওপরে লাশ হয়ে গেল অচেনা সেই যুবক। ততক্ষণে একটি গুলি চোখ ভেদ করে পারভিনের কর্নিয়ায় আঘাত হানে। বাম চোখে অন্ধকার নেমে আসে পারভিনের। এমন মানুষ এর কিনা ভাবে কেউ মারা গেছে, কেউ রাত নাই, কেউ পা নাই, মনে হয় যে গরু জবাই করলে যে এর কিনা রক্ত, এর কিনা যাত্রাবাড়ি রক্ত। এরপরে একটা ছাত্র পুরা শৈলে আহত, এত মানুষের মধ্যে দিয়ে লড়িয়া উঠছে। পরে আমি দৌড়াই গেছি, উঠে ইয়ানে যেন খাড়া করলাম, দৌড়াইয়া পুলিশগুলো ওই পাড়াতে বাইরিয়ে আইসে। সমানে ওরে গুলি করা লইছে, ওর শরীরের রক্ত সব ছিটা ছিটা আমার গায়ে। ওই সারাটা আমার কোলে ইয়ানি মারা গেছে গো। 6 মাস পর শ্রীলঙ্কা থেকে আনা কর্নিয়ায় নতুন করে চোখের আলো ফিরেছে তার। গুলি যে অনেক আমার এই চোখের মধ্যে আইয়া পড়লো, মনে হলো কি যে এত বড় একটা ইট চোখের মধ্যে কেউ মাইরা দিছে। এতটা খারাপ লাগছে, মনে কলজাটা বাড়ি করে নইয়া গেল। আর এদিন যেসব তো রাস আর যেসব তো রক্ত দেখছি, এটি মানে কেউ গেল মনে পড়লো। এদিনকে আর ঘুমাইয়ে না কেন, হাত পরে দুর্বল হইয়া যায়। বরিশালে গুলিবিদ্ধ হয়ে ডান চোখের দৃষ্টি হারিয়েছিল তরিকুলও। আন্তর্জাতিক সংস্থা ফেডারেশন অব ইসলামিক মেডিকেল অ্যাসোসিয়েশন ও যুক্তরাষ্ট্র প্রবাসী হাফিজুর রহমানের সহযোগিতায় শ্রীলঙ্কা থেকে আনা 2টি কর্নিয়া পারভিন ও তরিকুলের চোখে প্রতিস্থাপন করা হয়। বিনামূল্যে পাওয়া কর্নিয়া প্রতিস্থাপনের সম্পূর্ণ ব্যয়ভার বহন করেছে ভিশন আই হাসপাতাল। ইউএসের এক আঙ্কেলের সাথে কথা হয়, মোহাম্মদ হাফিজুর রহমান। তো ওনার জারিয়ে আর কি আমি এই হসপিটালে আসি, ওনাদের সাথে যোগাযোগ হয়, ওনার মাধ্যমে আর কি কর্নিয়া ট্রান্সপ্লান্ট হয় আল্লাহর রহমতে। আন্দোলনে আহত কর্নিয়া গ্রহীতাদের ধানমন্ডির ভীষণ আই হাসপাতালে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে। তবে প্রথম 2টি বিনামূল্যে করে দিলেও পরবর্তী প্রতিস্থাপনের ব্যয় বহন করতে দাতব্য সংস্থা বা যে কোনো হৃদয়বানের সহযোগিতা চেয়েছে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক। যে কেউ যদি আমাদের কাছে নাম লিখে দেয়, নাম জানাতে চায় যে হ্যাঁ আমরাই পরবর্তী কর্নিয়া যদি লাগবে, কারণ অন্তত একজন রোগীর দায়িত্ব আমি নিব, আমাদের তালিকাভুক্ত থাকলো। রোগী এবং এই ব্যক্তি সরাসরি ব্যক্তিগত যোগাযোগ করুক, এটাই আমরা চাই। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের তথ্য বলছে আন্দোলনে সারা দেশে গুলিবিদ্ধ হয়ে এক চোখের আলো হারিয়েছেন 5 শতাধিক। 50-এর বেশি 2 চোখের আলো হারালেও একেবারে কিছুই দেখতে পান না প্রায় 20 জন।
চোখে আঘাতপ্রাপ্তদের প্রায় ৭০% মানসিক অস্থিরতায় ভুগছেন। বিশেষজ্ঞরা বলছেন, আঘাত পাবার 2 সপ্তাহ পরেও যারা চোখের সঠিক চিকিৎসা পাননি তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। যে কোনো মেটাল প্লেটের ধাক্কা এটা চোখ সহ্য করতে পারে না এবং এটা কম্পাউন্ড ইনজুরি হয়। আসলে অধিকাংশ ক্ষেত্রেই যে গুলি এটা বের করা যায় না, এটা একদম চোখের পিছনে চলে যায় এবং দৃষ্টিশক্তি অধিকাংশ ক্ষেত্রেই এটা স্থায়ীভাবে ড্যামেজ হয়ে যায়। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে প্রথম দফায় নেপাল থেকে কর্নিয়া এনে আহতদের 2 জনের চোখে সফলভাবে প্রতিস্থাপন করা হয়। আন্দোলনে চোখে আঘাতপ্রাপ্ত প্রায় 1100 জনের মধ্যে প্রায় 70 জনের কর্নিয়া ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় অন্তত 40 জনের একান্তভাবে কর্নিয়া প্রতিস্থাপন প্রয়োজন। কিন্তু দেশে কর্নিয়া না থাকায় দীর্ঘ 6 মাসে মাত্র 4 জনের কর্নিয়া প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে। শেষবারের ন্যায় শ্রীলঙ্কা থেকে কর্নিয়া এনে বাকিদের কর্নিয়া প্রতিস্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে ভীষণ আই হাসপাতাল। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন। ইবাদত বন্দেগী, জিকির আজকার ও দেশ বিদেশের শীর্ষ আলেমদের বয়ানে মুখরিত ইজতেমার ময়দান। ধর্মপ্রাণ মুসল্লিদের পদচারণায় পুরো এলাকা পরিণত হয়েছে ধর্মনগরীতে। এ বিষয়ে আরও জানাতে ইজতেমা ময়দান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, জানাবেন ইজতেমায় কি আনুষ্ঠানিকতা চলছে এখন? ইবাদত বন্দেগী, জিকির আজকার এবং যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা যে তাবলীগের শীর্ষ আলেম যারা রয়েছেন, মাওলানা রয়েছেন, তাদের বয়ানের মধ্যে দিয়ে কিন্তু বিশ্ব ইজতেমা যে নিজামুদ্দিন অতিবাহিত হচ্ছে এবং সব থেকেই কিন্তু ইজতেমা ময়দান এবং এর আশপাশের এলাকায় আমরা দেখছি যে মুসল্লিদের উপচে পড়া ভিড় এবং মুসল্লিরা কিন্তু বেশ মনোযোগ সহকারে খিত্তায় খিত্তায় তারা যে ধর্মীয় যে বয়ানগুলো চলছিল সেগুলো বেশ মনোযোগ দিয়ে শুনছিলেন। আজকে ফজরের নামাজের পর বয়ান করেছেন তা যে নিজামুদ্দিন মার্কাজের যিনি আমির, বিশ্ব তাবলীগের আমির মাওলানা সাদ খান দেলভির ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদ, এবং তার বয়ান তাৎক্ষণিকভাবে তর্জমা করে দিয়েছেন মুফতি ওসামা। এবং এছাড়াও এখন কিন্তু যে ইজতেমা ময়দানে খিত্তায় খিত্তায় তালিম চলছে, তাশকিল চলছে এবং আগামী দিনে কিভাবে এই তাবলীগের জামাতের কাজ কিভাবে মেহনত কিভাবে করা হবে সেই বিষয়গুলো কিন্তু খিত্তায় খিত্তায় যারা মুরব্বীরা রয়েছেন তারা আলোচনা করছেন। পাশাপাশি যে আগামীকাল আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমা, যে কারণে এখান থেকে অনেকেই চিল্লায় নাম লেখাবেন, কেউ 1 চিল্লায় 2 চিল্লা কিংবা 3 চিল্লায় নাম লেখাবেন। তো সেই বিষয়ে কিন্তু মাশওয়ারা হচ্ছে এবং মাশওয়ারার ভিতর থেকে আলোচনা চলছে। পাশাপাশি এখানে শিক্ষার্থী এবং ছাত্রদের উদ্দেশ্যে বয়ান চলছে, পাশাপাশি আরব মেহমানদের উদ্দেশ্যেও বয়ান চলছে। এবং এই যে এই ইজতেমা যে ধর্মীয় যে আবহ তৈরি হয়েছে সেটা কিন্তু আমরা কিন্তু বেশ লক্ষ্য করেছি। ইজতেমা ময়দান এবং এর আশপাশের এলাকায় যে ধর্মপ্রাণ মুসল্লিদের যে ঢল সেটি কিন্তু ক্রমেই বাড়ছে এবং সেটি কিন্তু আগামীকাল ইজতেমার যে আখেরি মোনাজাত তার আগ পর্যন্ত কিন্তু এই ঢল কিন্তু অব্যাহত থাকবে। এবং আমরা জানতে পেরেছি যে বাদ জোহরও কিন্তু ইজতেমা ময়দানে শীর্ষ ওলামারা বয়ান করবেন। এছাড়াও বাদ মাগরিব বয়ান করবেন মাওলানা কান্দেলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। এবং এই যে মাওলানা সাদ কান্দেলভি উনি আসতে পারেননি, কিন্তু তার 2 ছেলে এসেছেন। সে কারণে কিন্তু এই ইজতেমা যারা এই নিজামুদ্দিন অনুসারী রয়েছেন তারাও কিন্তু বেশ খুশি এবং তারা বলছেন যেন আগামীতে যেন মাওলানা সাদ কান্দেলভিকে যেন বিষয় জটিলতা সহ তাবলীগের যে বিভাজনগুলো রয়েছে সেই বিভাজন কাটিয়ে যেন তারা যেন ইজতেমা ময়দানে আসতে পারেন সেই বিষয়টি তারা জানিয়েছেন। পাশাপাশি গতকালকে যেহেতু শবে বরাতের রাত ছিল, আমরা দেখেছি যে শুধু ইজতেমা আগত মুসল্লি ছাড়াও আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেখানকার অনেক মুসল্লিরা এই ইজতেমা ময়দানে এসেছেন এবং রাতে একসাথে ইজতেমা ময়দানে আগত মুসল্লিদের সাথে তারা রাতে ইবাদত বন্দেগীতে মশগুল ছিলেন। এবং এই যে ইজতেমার যে দ্বিতীয় ধাপের যে কার্যক্রম সেটি কিন্তু বেশ ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্যে দিয়ে চলছে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে ইজতেমা ময়দান থেকে এখন পর্যন্ত সবশেষ তথ্য। সহকর্মী ইফতেখার রায়হান টঙ্গীর তুরাগ তীর থেকে জানাচ্ছিলেন ইজতেমার দ্বিতীয় দিনের খবর। সিলেট পৌরসভা থেকে সিটি কর্পোরেশন হবার পর 22 বছর পেরিয়েছে, তবে এখনও পর্যটন নগরী খ্যাত এই শহরে নেই পর্যাপ্ত গণপরিবহন। বিপাকে পড়ছেন শহরের সাধারণ মানুষ। অনেক জনপ্রতিনিধি গণপরিবহন নিয়ে সিলেটবাসীর প্রত্যাশা পূরণের আশ্বাস দিলেও বাস্তবে তা কার্যকর হয়নি। সন্দীপন শুভর প্রতিবেদন। ঘড়িতে তখন সকাল 9টা।
প্রথম ক্লাস ধরতে একদল শিক্ষার্থীর অপেক্ষা গণপরিবহনের। বাসের অপর্যাপ্ততায় তাদের একমাত্র ভরসা সিএনজি চালিত অটোরিকশা। শুধু শিক্ষার্থীরাই নন, বরং সিলেট নগরীর নানা শ্রেণী পেশার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির নাম গণপরিবহন। 50 টাকা করে হুমায়ুন তো 15 টাকার ভাড়া তারা লয়। সংখ্যা বেশি, গাড়ি কম। আমরা চাই আর একটু বেশি হইতো, গাড়ি বেশি হইতো। এটা তো টাকাও বাঁচে, সময়ও বাঁচে, বুঝছেন, এটার দরকার আছে। সিলেট নগরীর আয়তন ও জনসংখ্যা বিবেচনায় বাড়েনি গণপরিবহনের সংখ্যা, যার স্পষ্ট প্রভাব পড়েছে নগর জীবনে। অপরিকল্পিত পরিবহন ব্যবস্থার কারণে অটোরিকশা বা রিকশার উপর নির্ভরশীলতায় গুনতে হয় অতিরিক্ত ভাড়া। এমনকি অটোরিকশার দৌরাত্মে নগরীর যানজট দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। সিএনজি সহ যত অটোরিক্সা আছে, ছোট ছোট পরিবহনগুলো, তারা সাধারণ যাত্রীদেরকে জিম্মি করছে। সকালে বাচ্চারা আসার সময় যদি সে গাড়ি না পায়, তখন যেখানে 10 টাকার ভাড়া সেখানে 20 টাকা বলে থাকে। যদি বড় বাস চালু হয় তাইলে আমাদের চলাফেরা করতে সুবিধা হইব। পার্কিং সংকট, বাস দাঁড়ানোর নির্ধারিত জায়গা না থাকার পাশাপাশি অটোরিকশার চোখ রাঙানির কারণে এমনটি হয়েছে বলে অভিযোগ নগর পরিবহন সংশ্লিষ্টদের। গাড়ি রাখতামও পারি না, আমরা সিএনজি লেগুনা টমটম এটা আমরা বাধা দেয়। অনেক সময় আমরা মায়ের ফসাদও করছি। যদি আমরা গাড়ি রোড আরো বাড়াইতাম পারি, কোম্পানি আমরা গাড়ি বাড়াই, অবশ্যই মানুষের চাকরি আর ওইখানে হইব, মানুষের সুযোগ পাইব। পর্যটন নগরী সিলেটের এ সমস্যার সমাধানে দেশের অন্যান্য বড় শহরের মতো সার্কুলার রোডের সীমানা নির্ধারণ করে দ্বিতল বাস ও মিনি বাস চালুর পরামর্শ নগরীর বিশিষ্টজনদের। সিটি মানে সিটি বাস থাকবে, এইখানে সেই ধরনের যদি একটা বাস চালু হতো এবং নগরীর রোডগুলো কোন রুটে কোনটা যাবে সেটা পরিকল্পিত হতো, তাহলে কিন্তু এই যানজট নিরসন সম্ভব হতো। আমরা চাই নগর সার্ভিসটা সিলেটে ডেভেলপ করুক। নগর সার্ভিসটা ডেভেলপ করলে সিলেটে যে ট্রাফিক ইস্যু নিয়ে একটা ক্রনিক একটা ইস্যু, এটাতে আরও অনেক বিষয় আছে, তবে এটা একটা গুরুত্বপূর্ণ অবদান রাখবে ট্রাফিক ইস্যুকে কমানো। 2019 সালে 45টি মিনি বাস নিয়ে শহর এবং শহরতলির 4টি রুটে নগর এক্সপ্রেস চালু হলেও মাত্র 5 বছরের মাথায় এই বাসের সংখ্যা নেমে এসেছে মাত্র 11টিতে, যা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। প্রায় 80 বর্গ কিলোমিটার বিস্তৃত এই সিলেট শহরে 10 লাখের উপর মানুষ প্রতিদিন চলাফেরা করেন। তবে পর্যাপ্ত গণপরিবহন না থাকায় জনদুর্ভোগ পোহাতে হয় তাদেরকে প্রতিনিয়ত। এই জনদুর্ভোগ কমাতে সিটি বাস আরও বৃদ্ধি করার বিকল্প নেই, এমনটাই বলছেন নগরবাসী। সন্দীপন শুভ, এখন সিলেট। রমজানে চাহিদা বাড়ে ছোলা, খেজুর, ডাল, পেঁয়াজ, চিনি সহ নানা পণ্যের। বাড়তি চাহিদার কথা মাথায় রেখে চট্টগ্রামের খাতুনগঞ্জে পাইকারি বাজারে পর্যাপ্ত আমদানি হয়েছে সব পণ্যের। বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, জানাবেন যে এবছর তো আমদানি বেশ আগেই শুরু হয়েছিল, রমজান ঘিরে পণ্যের বেচাকেনা কেমন দেখছেন? দাম নিয়ে কোনো অভিযোগ আছে কিনা? শাফিন, যেমনটি বলছিলেন যে রমজানে চাহিদার শীর্ষে থাকা পণ্যগুলোর মধ্যে আমরা দেখি যে ছোলা এবং ডাল জাতীয় পণ্য, একই সাথে পেঁয়াজ, তেল, চিনি, খেজুর, এগুলোর সরবরাহ, এগুলোর চাহিদা যেমন বেশি থাকে সেই অনুযায়ী কিন্তু এবছর সরবরাহ কিন্তু পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা হয়েছে, এমনটি জানিয়েছেন ব্যবসায়ীরা। এবার সরবরাহ বাড়ার কারণ হিসেবে তারা আমাদেরকে জানিয়েছেন যে অন্যান্য বছর কিন্তু ছোট ছোট ব্যবসায়ীরা কিন্তু আমদানি করতে পারে না, এবার কিন্তু তারা আমদানি করার সুযোগ পেয়েছে। একই সাথে এই সকল পণ্যগুলোর শুল্কও কিন্তু সরকার কমিয়ে দিয়েছে, ফলে বাজারে এই পণ্যগুলোর সরবরাহ বেড়েছে। দামও কিন্তু অন্য বছরের চাইতে তুলনামূলক অনেক কম বলছেন এখানকার ব্যবসায়ীরা। তবে আপনি জানেন যে আর 15 দিন পরে রমজান, এই সময়টাতে কিন্তু অন্যান্য বছর খাতুনগঞ্জের বেচাকেনা বেশ জমে ওঠে, তবে এবার সেই দৃশ্যটি আমরা এখনও দেখতে পাচ্ছি না। ব্যবসায়ীরা বলছেন অন্য বছরের চাইতে এখনও পর্যন্ত বেচাকেনা অনেক কম। সেই জায়গাতে তারা কয়েকটি বিষয়কে এখানে কারণ হিসেবে দাঁড় করিয়েছেন। এর মধ্যে কেউ কেউ বলছেন যে বড় বড় গ্রুপগুলো এই পণ্যগুলো উপজেলা পর্যায়ে নিজস্ব পরিবহনে পৌঁছে দিচ্ছে, একই সাথে গ্রামীণ পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে আমদানিকারকের সংখ্যা আস্তে আস্তে বাড়তে শুরু করেছে, ফলে এই খাতুনগঞ্জে তার প্রভাবটি এসে পড়েছে। যদিও তারা আশাবাদী যে আগামী কয়েকদিনের মধ্যে বেচাকেনা বেশ জমে উঠবে, তারা এমনটি আমাদেরকে জানিয়েছেন। আর দামের ক্ষেত্রে যদি বলি যে ছোলা আজকের বাজারে মান অনুযায়ী বিক্রি হচ্ছে 93 থেকে 103 টাকায়,
এছাড়া খেসারি ডাল বিক্রি হচ্ছে 100 টাকা, 103 টাকা এইরকম দামে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে অন্য যে পণ্যগুলো আছে, বিশেষ করে পেঁয়াজের কথা বলে রাখি। পেঁয়াজ কিন্তু এখন দেশীয় পেঁয়াজের মৌসুম, যার কারণে পেঁয়াজের সরবরাহ পর্যাপ্ত রয়েছে। রমজানে কিন্তু পেঁয়াজের ঘাটতি হবে না বলছেন ব্যবসায়ীরা, আমদানিও করতে হবে না তারা আমাদেরকে জানিয়েছেন। বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে 33 থেকে 40 টাকায় দেশি পেঁয়াজ পাইকারিতে। তো সবকিছু মিলে বলা যায় যে খাতুনগঞ্জের বাজারে রমজানের ভোগ্য পণ্যের চাহিদাটা বেড়েছে এবং দামও অনেকটা কমে এসেছে, তবে বেচা বিক্রি এখনও সেভাবে জমে ওঠেনি। শাফিন। প্রেস ক্লাবে দেশের বর্তমান সংকট ও গণতন্ত্রের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভায় কথা বলছে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আমরা সরাসরি যাব সেখানে। আপনারা খপনা মসনদে বসেছেন, রাজনীতিকে ছোট করবেন না, রাজনীতিবিদদের ছোট করবেন না, আন্দোলনকারীদের ছোট করবেন না, তাহলে দেশ থাকবে না। জনগণকে সংগঠিত করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং সতর্ক হতে হবে। চারিধারে ষড়যন্ত্র দেখেন না, পার্শ্ববর্তী দেশের মিস্টার মোদি আমেরিকায় গেছে, কার পক্ষে দুতালি করতে? বাংলাদেশটিকে একেবারেই ধ্বংস করে দিয়েছে, একেবারে শেষ করে দিয়েছে, গণহত্যা চালিয়েছে, ব্যাংক ব্যবস্থার একেবারে লুটপাট করে সর্বশান্ত করেছে, এই দেশটাকে একেবারে যে শেষ করে দিল। তাকে কোলে রেখে তিনি তার পক্ষে দুতালি করতে গেছিলেন আমেরিকা ভালো জবাব দিয়েছে। সেটা তো বলতে পারছে না, আড়ালে বলছে এখন নাকি দায়িত্ব ভারতের হাতে দিয়েছে। এইসব বাহানা করে কোনো লাভ হবে না। ভারতের জায়গায় থাক, বাংলাদেশ বাংলাদেশের জায়গায় থাক। এখানে কৃতদাসের শাসন মানুষ বরদাস্ত করে না, এটা বাস্তবতা। সেই জন্য আমাদের বন্ধু থাকতে পারে, কিন্তু প্রভু তো আমরা গ্রহণ করি না। এটা আমাদের নেত্রীর কথা। তিনি বিদেশে বন্ধু চাইছেন কিন্তু কৃতদাস চাননি, সেই জন্য কৃতদাস হতে চাননি। সেই জন্য বন্ধুরা, আমি আর বেশি কথা বলবো, শুধু এতটুকু বলি, এক জায়গায় থাকতে হবে, এক থাকতে হবে। 16 বছর 17 বছর ধরে যে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, তার ফসল আমাদের ঘরে তুলতে হবে। আর সেই ফসল হচ্ছে একটি নির্বাচিত গণতান্ত্রিক জনসমর্থিত রাজনৈতিক সরকার। এই সরকার যতক্ষণ পর্যন্ত আমরা প্রতিষ্ঠা করতে না পারবো, ততক্ষণ আমাদের কাজ শেষ হয়েছে এটা আমাদের ভাবার কোনো কারণ নাই। সেই দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সকলকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয় প্রেস ক্লাবের সমসাময়িক বিষয়ে কথা বলছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আমরা সরাসরি যুক্ত হয়ে শুনছিলাম। জাতীয় সংসদ নির্বাচন বাদ দিয়ে সরকার অন্যান্য কাজে গুরুত্ব দিলে তা গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে রোড টু ইলেকশন শীর্ষক গোলটেবিল আলোচনায় এমন মন্তব্য করেন তিনি। জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্য যে কোনো সংস্কারে বেশি গুরুত্ব দেওয়া যাবে না উল্লেখ করে বলেন, গণতন্ত্র রক্ষায় যে কোনো সরকারের দায়িত্ব অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত করা। এ সময় নির্বাচন আয়োজনের সাথে যুক্ত প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার উপরে জোর দেন তিনি। জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে একটি সরকারের পরিবর্তন হয়, এখন সেটি সেই মূল কাজটা বাদ দিয়ে আমরা যদি সাবসিডির কাজগুলো এটাই যদি আমরা প্রথমেই শুরু করে দেই, তো তাহলে এটা খুব একটা গ্রহণযোগ্য হবে। এটা হতে পারে না এই জিনিসটা, কারণ পূর্বের অনেকে উদাহরণ দেয়। পূর্বের উদাহরণ আর ডক্টর ইউনূস সাহেবের এই সরকারের উদাহরণ তো এক হওয়ার কথা না, সেটা এক হবে কেন? আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে ভোট চেয়েছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। দুপুরে ঝালকাঠিতে জামায়াতের ইসলামীর কর্মী সম্মেলনে তিনি এ আহ্বান জানান। আপনারা কি জাতীয় সংসদে ইসলামকে পোষাতে চান? এরকম জালসার কথাবার্তা বললে, সম্মেলন করলে কি হয়ে যাবে? জাতীয় সংসদে লোক পাঠাতে হবে যারা কোরআনের আইনের পক্ষে কাজ করবে। কথা ঠিক কিনা বলে? এজন্য বাংলাদেশে যারা যারা ইসলামের পক্ষে কাজ করতে চায় তাদেরকে আমরা ঐক্যবদ্ধ করতে চাই। আমরা ভোট কেন্দ্রে একটি ব্যালট বাক্স রাখতে চাই যাতে ইসলামের ভোট এক জায়গাতে পড়তে পারে। কথা ঠিক কিনা? এবারে দেশের বাইরের খবর।
ডলারের বিকল্প হিসেবে নিজস্ব মুদ্রা চালু করলে ব্রিক্সের সদস্য রাষ্ট্রগুলোর উপরে 100% শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ওভাল অফিসে ফিরে দেশে তেল ও গ্যাসের সক্ষমতা বাড়াতে গঠন করেছেন নতুন এনার্জি কাউন্সিল। এছাড়া নয়া প্রেসিডেন্টের নির্বাহী আদেশে এবার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানি শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সতীর্থ কর্মকারের প্রতিবেদনে থাকছে বাকিটা। যেখানেই প্রতিবন্ধকতা সেখানেই বাণিজ্য শুল্কের দেয়াল তুলে দিচ্ছেন নয়া মার্কিন প্রেসিডেন্ট। বিশ্ববাজারে ডলারের আধিপত্য ধরে রাখতে এবার চোখ রাঙালেন ব্রিক্সের ওপর। ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্টসের তথ্য বলছে বিশ্বে যত বিদেশি মুদ্রা লেনদেন হয় তার 90%ই হয় ডলারে। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের প্রধান রিজার্ভ মুদ্রা হিসেবে ডলারের আত্মপ্রকাশ। পশ্চিমা বলয় থেকে নিষ্কৃতি পেতে বিকল্প অর্থনৈতিক জোট হিসেবে ব্রিক্সের জন্ম। 2023 সালে ডলারের পরিবর্তে নতুন অভিন্ন মুদ্রা প্রচলনের প্রস্তাব করেন ব্রিক্সের সদস্য দেশ ব্রাজিল, চীন, ভারত, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকার নেতারা। আর সেখান থেকে ব্রিক্স ও যুক্তরাষ্ট্রের সরাসরি দ্বন্দ্বের সূত্রপাত। এবার নির্বাহী ক্ষমতা বলে ব্রিক্সের বিকল্প মুদ্রা প্রণয়নের পথ আটকাতে চান ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি দেন, ডলারের সাথে টেক্কা দিতে আসলে এই সংগঠনের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। The BRICS nations, I think that's breaking up very rapidly. We said that if they're going to go and do anything to undermine the dollar, that includes China. I don't even know that they're a member of BRICS, but they had a few nations get together to try and play cute. And I said we're going to put 100% tariff on every one of those nations. এছাড়া এপ্রিলের 2 তারিখ থেকে যুক্তরাষ্ট্রে আমদানিকৃত সব ধরনের গাড়ির ওপর শুল্ক আরোপের পরিকল্পনা আছে বলে জানান নয়া প্রেসিডেন্ট। শুক্রবার ওভাল অফিসে ফিরে একের পর এক নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প। গঠন করেছেন নতুন এনার্জি কাউন্সিলও। যুক্তরাষ্ট্রের তেল ও গ্যাসের বাজার সম্প্রসারণের লক্ষ্যে গঠিত এই কাউন্সিলের দায়িত্ব দেন স্বরাষ্ট্র সচিব ডগ বার্গামকে। এছাড়া দেশের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বাইরে রপ্তানির ওপর যে নিষেধাজ্ঞা ছিল সেটিও তুলে নিয়েছেন ট্রাম্প। এদিকে মিউনিক সিকিউরিটি কনফারেন্সে ইউরোপের সেন্সরশিপ নিয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যে মন্তব্য করেছেন তাতে সায় দিয়ে ট্রাম্প বলেন, নাগরিকদের বাক স্বাধীনতা খর্ব করছেন ইউরোপের রাজনীতিবিদরা। তবে হোয়াইট হাউস বলছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে সাক্ষাতের পরিকল্পনা আছে ট্রাম্পের। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। যুক্তরাষ্ট্রে একদিনেই চাকরি হারিয়েছেন ৯,৫০০ সরকারি কর্মকর্তা। শুক্রবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যেসব কর্মীর চাকরির বয়স ১ বছরের কম তাদের এই তালিকার শুরুতে রাখা হয়েছে। এছাড়া যে কোনো সময় চাকরি হারানোর ঝুঁকিতে আছেন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির অন্তত ৪০০ কর্মকর্তা। সিবিএস নিউজ জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে উপদেষ্টা ইলন মাস্ক এই কর্মী ছাঁটাই অভিযান শুরু করেছেন। গৃহায়ন, জ্বালানি, কৃষি, স্বাস্থ্য, মানবাধিকার বাদ যাচ্ছে না কোনো সরকারি দপ্তর। চাকরিচ্যুত কর্মীরা অভিযোগ করেন দেশের সরকার তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ট্রাম্পের নতুন শাসনামলে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি দপ্তরের উপদেষ্টা পদে নিয়োগ পান ধনকুবের ইলন মাস্ক। তাকে দেয়া হয় সরকারি ব্যয় কমানোর দায়িত্ব। যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী শনিবার ৬ষ্ঠ দফায় ৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে ৩৬৯ ফিলিস্তিনি বন্দীকে রেহাই করবে ইসরায়েল। এর মধ্যে ২৪ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। মুক্তি দিলেও এই ২৪ জনকে নির্বাসনের জন্য পাঠানো হবে মিশরে। শুক্রবার হামাসের তরফ থেকে জিম্মিদের তালিকা গ্রহণ করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়। আল জাজিরার তথ্য বলছে, মুক্তি পেতে যাওয়া ৩ জিম্মির মধ্যে ২ জনের দ্বৈত নাগরিকত্ব রয়েছে। এদের একজন ইসরায়েলি আমেরিকান ও অপরজন ইসরায়েলি রাশিয়ান। এদিকে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে হামাস ও ইসলামিক জিহাদ। আগামী সপ্তাহে ইসরায়েলের সাথে যোগাযোগও শুরু করবে হামাস নেতৃত্বাধীন বিশেষ প্রতিনিধি দল। এর আগে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের অভিযোগ তুললেও শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে জিম্মিদের মুক্তি দিতে সম্মত হয় হামাস। এবারে খেলার খবর। শিরোপা জেতার লক্ষ্য নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ইতিমধ্যেই দেশ ছেড়েছে বাংলাদেশ দল। দর্শক সমর্থকরা চাইছেন নাজমুল হোসেন শান্তুর হাতেই ট্রফি উঠুক। তবে জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক বলছেন, বাস্তবমুখী রাখতে হবে প্রত্যাশার পারদ। ওয়াসিউল হক পান্থর প্রতিবেদন। জিতবে বাংলাদেশ। আমি বাঙালি, বাংলাদেশ সাপোর্ট করব অবশ্যই। চায়ের দোকান থেকে বন্ধুদের আড্ডা, সবাই মেতে আছে চ্যাম্পিয়ন্স ট্রফির আলোচনায়।
বড় কথা হচ্ছে রিকি পন্টিং এর একটা কিন্তু জবাব দিতে হবে। বৈশ্বিক আসরে এখন পর্যন্ত টাইগারদের সেরা সাফল্য এসেছে এই টুর্নামেন্টেই। 2017 সালে সমর্থকদের প্রত্যাশা এবারের আসর সফলতায় বিগত সময়কে ছাড়িয়ে যাবে। সমালোচকদের জবাব মাঠের ক্রিকেটেই দিবে নাজমুল হোসেন শান্তর দল। তারুণ্যের হাত ধরে সাফল্যের প্রত্যাশা সবার। সিনিয়র জুনিয়রের কম্বিনেশন সাথে তারুণ্যের যে একটা এক্সট্রা শক্তি তা এবং দল ফর্মে আছে, ভাগ্য সহায় হবে। আমি একেবারে সর্বোচ্চ আশাবাদী যে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিততেছি। বাংলাদেশে এখন বর্তমানে হচ্ছে যে লাইন আপটা যে রয়েছে, আমার মতে এটা অবশ্যই তারা অনেক ভালো একটা পারফরমেন্স করবে। ফাইনাল পর্যন্ত যাওয়ার মতো উপযুক্ত একটা লাইন আপ। সবাই যদি সবার জায়গা থেকে ভালো খেলে তাহলে আমার মনে হয় বাংলাদেশ টিম চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুব ভালো করবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাত্রার আগে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলে গেছেন, শিরোপা জেতার লক্ষ্যেই টুর্নামেন্টে পা রাখছে বাংলাদেশ। অধিনায়কের আত্মবিশ্বাস কিংবা সমর্থকদের আশার পারদ আকাশচুম্বী হলেও উচ্চাকাঙ্ক্ষী নন সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক, বরং আকাশ কুসুম কল্পনা না করে বাস্তবমুখী হওয়ার আহ্বান তার। আমার টিমটা যদি পুরো গোছানো থাকতো, আমার টিমটা যদি ভালো পারফরমেন্স প্লেয়ার থাকতো, এখন কিন্তু অনেক গ্যাপ তৈরি হয়েছে। আমরা পজিটিভ নিয়ে থাকতে চাই, বাট তারপর আমি ওভারঅল বলবো আমরা মুখে খেলি বেশি আমরা মাঠের থেকে। তা আমাদের কথা মাঠের খেলাটা খেলো, একটা বিট করে তো একটা যেতে হবে। তা আমি আগেই আমার ট্রফিটা দিক দিয়ে বলবো, ট্রফি তো অনেক দূর, আমার খেলে যেতে হবে। অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে বৈশ্বিক টুর্নামেন্টে গেছে টিম বাংলাদেশ। সাবেক এই অলরাউন্ডারের পরামর্শ, তরুণদের ওপর প্রত্যাশার চাপ না বাড়িয়ে স্বাভাবিক খেলার সুযোগ করে দেয়ার। আমি বললাম না, আমি এদের ব্লাইন্ড ছেড়ে দিব। এদের এখন ওখানে আর বাড়ি খেয়ে আগে মজবুত হোক। ইয়াং যত প্লেয়ার আছে এদের আপনি ফ্রিভাবে থাকতে হবে এবং ফ্রিভাবে খেলতে দিবে। দেখা যাচ্ছে 1 বছর 2 বছর পর ঠিকই দেখবেন এদের মতো সার্ভিস দিবে। তবে বড় মঞ্চে সাকিব আল হাসানের অনুপস্থিতি দলকে ভোগাবে বলে মনে করেন মোহাম্মদ রফিক। শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই দেশ ছেড়েছে বাংলাদেশ দল। দর্শক সমর্থকদের প্রত্যাশা, বৈশ্বিক আসরের যে ট্রফি খরা সেটি এই টুর্নামেন্ট দিয়ে ঘুচাতে পারবে বাংলাদেশ। প্রত্যাশা ও প্রাপ্তির মেলবন্ধন কতটুকু ঘটাতে পারবে টাইগাররা? ওয়াসিউল হক পান্থ, এখন ঢাকা। শেষ করব এখন ঢাকা যাবার আগে শিরোনামগুলো আরেকবার। সংস্কারের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক বিকেলে, সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা। আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ 11 জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি 2 শিশুসহ অন্তত 5 জনের অবস্থা গুরুতর। আন্দোলনে আহত 4 জনের চোখে বিনামূল্যে কর্নিয়া প্রতিস্থাপন, অপেক্ষায় আরও 40 জন, অনেকেই ভুগছেন মানসিক অস্থিরতায়। গরমের চাহিদা মেটাতে দ্রুতই বাংলাদেশে পুরোদমে বিদ্যুৎ দেবে আদানি, তবে কর সুবিধা ও ছাড়ের অনুরোধ প্রত্যাখ্যান। এই ছিল এখন ঢাকায়। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।